ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভারতের ভিতরে, তবে আগে আমরা এখানে যেতে পারতাম। অনেকগুলো ঝর্ণা আছে এবং এখানে অনেক বড় বড় কালো পাথর। এই পাহাড়ের মধ্যে বসে চা খাচ্ছে, সুন্দর না? আপু, আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনি যে এখানে আসলেন, আপনার অনুভূতি কেমন কেমন লাগতেছে এটা দেখে? এবং এই আবহাওয়াটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কেমন লাগতেছে? খুবই ভালো এক কথায়। সকালের আবহাওয়াটা একদম ঠান্ডা। থাকতে আসিনি বন্ধু, চলে যাব, তোমাদের দুঃখগুলো আমি নিয়ে যাব। পাখি ঠান্ডা লাগতেছে না? পা ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ। জুতাগুলো দেখে তো বুঝতেই পারছেন, এখানে আসলে আপনার নৌকা পার হইতে হইলে এই মেঘদেও নদীতে জুতা কিন্তু খুলে পার হইতে হবে। ওই দূরে নৌকাটা রাখে। আর অবশ্যই এখানে কবর জিয়ারতের নিয়তে আসবেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। 100 200 তোমার 300 না না না, খরচ দিব না। ওই যে যারা আসবো। চুকুনাই একদিনের অ্যাডভেঞ্চার, পাঁচগাঁও, মুমিনের টিলা, সাদামাটির পাহাড় ও বিরিশিরি। বাংলাদেশের উত্তর পূর্বের পাহাড়, নদী, আদিবাসী সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছু যদি একদিনেই উপভোগ করতে চান, তাহলে আজকের এই ভ্রমণটি আপনার জন্য। চলুন ঘুরে আসি নেত্রকোনার পাঁচগাঁও, মুমিনের টিলা, সাদামাটির পাহাড় এবং বিরিশিরির অসাধারণ সব দর্শনীয় স্থান থেকে। আমরা রাত্রে 11:30 ট্রেনে রওনা দিয়ে সকালে নামলাম ঠাকুরাকোনা স্টেশনে। সেখানে 5:30টার দিকে আমরা একটা অটোরিকশা নিয়ে চলে গেলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। পাঁচগাঁও একটি পাহাড়ি গ্রাম। এখানে আনুমানিক 200 থেকে 300টি পরিবার এবং গ্রাম 1000 থেকে 1500 মানুষের বসবাস। গারো, হাজং ও বাঙালি সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে গড়ে উঠেছে এই মনোরম সীমান্তের জনপদ। কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম পাঁচগাঁও। এখানে বসবাস করেন গারো ও হাজং সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। চারিদিক সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর গ্রামের সরল জীবনযাত্রা মনকে অন্যরকম প্রশান্তি দেয়। স্থানীয় মানুষের আন্তরিকতা এই জায়গাটিকে আরো বেশি আপন করে। গ্রামের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হবে যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গিয়েছেন। গাইস, এত আনন্দ এর আগে কখনো পাইনি। এই সুন্দর পাহাড় দেখার পরে মনের ভিতরে একটা জিনিসই চিন্তা হচ্ছে, ইস, যদি পাহাড়টা আমাদের এই পাশে থাকতো, উপরে উঠতাম। এটা হচ্ছে মেঘালয় পাহাড়, আর এটা ইন্ডিয়ার পাশে পড়ছে। আমরা এখান থেকে এটার সৌন্দর্যটা দেখতে পাই। আপনারা কি জানেন যে আজ থেকে 250 বছর আগে ইংরেজরা এই জরিপটা করছিল যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তখন ভারতীয় উপমহাদেশ ছিল, তখন তারা দুইটা ভাগ করে দিয়েছিল, যে এক পাশে হিন্দু, এক পাশে মুসলমান, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তখন কিন্তু কোনো ধরনের জিপিএস বা ডিজিটাল আপনার মানচিত্র ছিল না। তখন তারা নৌকা দিয়ে এসে হাওরে, নদী নালায়, পাহাড়ে খুব কষ্ট করে একটা মানচিত্র দাঁড় করিয়েছে। এটা প্রশংসা করতেই হয়। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই মানচিত্রগুলা এমনভাবে করা হয়েছে যে ম্যাক্সিমাম পাহাড়গুলাই ইন্ডিয়ার দিকে চলে গেছে, আর বাংলাদেশের মধ্যে রয়ে গেছে পাহাড় দেখার সৌন্দর্য। এটার কারণটা হচ্ছে, যখন যে লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল ইংল্যান্ডের যাকে, সে কখনোই ভারতীয় উপমহাদেশে আসে নাই এবং তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, মানে 1 মাস 1.5 মাস থেকেও কম। ভাবা যায় এত বড় একটা মানচিত্র করবে মাত্র 5 সপ্তাহ। এই জন্য সে ভৌগোলিক অবস্থাটা বুঝতে পারেনি, কাকে কোন জায়গাটা দিতে হবে। পিছনে যে ভিউটা আর সাথে হচ্ছে চা, দুইটার কম্বিনেশনটা জোস। সিয়ামের সাথে চায়ের চিয়ার্স। চিয়ার্স। সিয়ামকে একটু দেখাই দিই, কে সে সিয়াম। এই যে আসলে আমাদের ভাগ্যটা ভালো যে আজকে আমরা ওয়েদারটা ভালো পাইছি, খুব সুন্দর একটা ওয়েদার পাইছি, যেটা সচরাচর পাওয়া যায় না। আমরা এখন চলে আসছি হচ্ছে চন্দ্রাডিঙা। আমার পিছনে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। এখন আমরা সকালের নাস্তা করব, তারপর হচ্ছে পরবর্তী ভিউ পয়েন্টে যাব। দেখেন
কি সুন্দর পাহাড়। এই জায়গাতে অনেকগুলা ছোটোখাটো হোটেল আছে, আপনার সকালের নাস্তা এখানে আপনি করতে পারবেন। এই জায়গাতে আপনি সিএনজি, অটোরিকশা, বাইক সব কিছু নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বসে খেতেও পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ সেটা হচ্ছে আপনি যদি সারাদিন ঘুরতে চান একটা বাইক নিয়ে, এটা হচ্ছে আপনার ডিমান্ডের উপর বেস করে 1500 থেকে 1600 টাকা, হ্যাঁ আপনার খরচ পড়বে। আর যদি সিএনজি নিয়ে আসেন, আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে এখানে আসলে 160 টাকা করে পড়ে। আর এখানে দেখেন অনেকগুলা গরু, তারপর হচ্ছে ঘোড়া দেখতেছি, কিছু ঘোড়া, গরু, ঘোড়া সব একসাথে কিন্তু ঘাস খাচ্ছে। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে সূর্যটা মেঘের ভিতরে আস্তে 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 তার তীব্রতা বাড়তেছে। আমরা এখন চন্দ্রডিঙা পাহাড়ের সামনে আছি। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সকালে আপনার সূর্যের আলো খুব কম, মাত্র সূর্য উঠতেছে আর মেঘ আছে আকাশে, বাতাসটা ঠান্ডা এবং পাহাড়গুলা সতেজ। সব কিছু মিলে জায়গাটা আপনার উপভোগ্য মনে হবে। আর আপনি এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আপনি এখানে আসলে চন্দ্রডিঙা পাহাড়ের সামনে আসলে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই যে এরকম ওয়াশরুম, ভিতরটা দেখেন। এই ধরনের ওয়াশরুমের ব্যবস্থা আছে, আপনি ইচ্ছা করলে আপনার জরুরি কাজ সারতে পারবেন। তারা দেখছেন না, গাছগুলা দেখছেন না, গাছের নিচ সাইড হলো ইন্ডিয়া। মানে ওই গাছটা যে একটা মানে হাঁটার যে জায়গাটা, এইটাই শুধু বাংলাদেশ, এটা ওই পাশটা ইন্ডিয়া। মানে একটা জিরি আছে, ওই ঝর্ণাগুলোর পানি ওই জিরিতে আর কি নামে। মূলত আমের সবটুকু অংশ হচ্ছে আচ্ছা, ইন্ডিয়ার আগে তো কাছে। মনে হয় ভিতরে ওই যে ঝর্ণা ছিল ওইটাতে দেখতে যাইতে দিত, এখন তো দেয় না, না? এগুলো সবই ভারতের ভিতরে, তবে আগে আমরা এখানে যেতে পারতাম। অনেকগুলো ঝর্ণা আছে এবং এখানে অনেক বড় বড় কালো পাথর আছে। দুই পাহাড়ের মধ্যে দিয়ে অনেকগুলো পাথর, এই দিক দিয়ে গেলে ছবি তুললে খুবই সুন্দর জায়গা আর কি। কিন্তু এইগুলো সবই ভারতের ভিতরে। আগে আসলে এতটা তদারকি ছিল না। এটা মূলত হলো ভারতের পিছন সাইডটা আর কি, কাঁটাতার এখান থেকে আর অনেকটুকু ভিতরে। তো তখন তারা এখানে তদারকি না করার কারণে আমাদের পর্যটকরা এখানে অবাধে যাতায়াত করতে পারতো, দেখতে পারতো। 5ই আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তনের পরে বিএসএফ এবং বিজিবির মধ্যে যে একটা র্যাশ সারা বাংলাদেশে আপনারা জানেন, সেই র্যাশেরই বহিঃপ্রকাশ। এখানে পর্যটকরা এখানে ভিতরে যেতে পারে না আর কি। দেখি চোখের শান্তির জন্য কোনোটাই আমাদের বাংলাদেশের না, কারণ বাংলাদেশের পাশ থেকে দাঁড়িয়ে আমরা যেগুলো অবলোকন করি সবই ইন্ডিয়াতে পড়েছে। এটা হলো ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো হিল জেলার অবস্থিত ওই চন্দ্রডিঙা পাহাড়, চন্দ্রডিঙার ঝর্ণা সব কিছুই জাস্ট আমরা বাংলাদেশ থেকে দেখি, খুব সুন্দর একটা ভিউ পাই, এই আর কি। যদি ভৌগোলিকভাবে সীমারেখার সময় যদি কিছু আমাদের দেশেও থাকতো, কিছু ভারতেও থাকতো, তাহলে আরও বেশি প্রশান্তি থাকতো যে আমি আমার নিজের দেশের জিনিসগুলো, সৌন্দর্যগুলো দেখতে পারতেছি। কিন্তু এখন দেখছি অন্য এক দেশেরগুলো আমাদের দেশে দাঁড়িয়ে আর কি। অসাধারণ, এটা অসাধারণ একটা জায়গা। সকালের নাস্তায় একটা ডিম, খিচুড়ি আর হচ্ছে শসা আর লেবু। বিসমিল্লাহ। পরোটার অপশন ছিল, কিন্তু আপনি তো এইটা আগে থেকে বললেন না। না, আগে না, ওই যে অন্য রেস্টুরেন্টে আর কি খাইতে পারতেন আপনি। খাবেন পরোটা? খাইলে খেতে পারেন, কিন্তু এইটার কাছেও নাই খাবার। বর্ডার অঞ্চল তো একদম নর্মাল আর কি। একটু লবণ লাগবে না? চামিজ একটু লবণ দিও। লবণ আমি দিচ্ছি। যদি লবণ লাগে, হ্যাঁ যদি লবণ লাগে। আমরা এখন চন্দ্রডিঙা পাহাড় থেকে বের হচ্ছি। এখানকার সৌন্দর্য দেখলাম, বের হতে মন চাইতেছে না। তারপরও যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের আরেক জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে আমরা একটু টাইম স্পেন্ড করব, এই জন্য ওইখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে এখানে কিন্তু লেখা আছে, এই যে সীমানা অতিক্রম করা যাবে না। তো আমরা ওই পাশে যাচ্ছি না, এই জায়গাটা পর্যন্ত আপনার অ্যালো আছে, এই পর্যন্ত আপনি আসতে পারবেন।
এবার এখানে আসার ভাড়ার হিসাব নিকাশটা একটু করি। আমরা একটা গ্রুপের সাথে আসছি, 2000 টাকা প্যাকেজ। তারা আমাদেরকে ট্রেনে নিয়ে আসছে কমলাপুর স্টেশন থেকে। প্রথম ঠাকুরানা ট্রেন স্টেশন, সেখানে নামাইছে। নামানোর পর সেখান থেকে একটা সিএনজি বা অটো রিক্সা ভাড়া করছে। সেই অটো রিক্সা দিয়ে আমরা চলে আসছি ডিরেক্ট পাঁচগা। এখানে এসে আমরা এই পাহাড়টা দেখতেছি। তো এইভাবে আপনারা আসতে পারেন, অথবা আপনারা যদি চান নিজেরা আসবেন তাহলে ট্রেনে 200 থেকে 250 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন ইজিলি। পাঁচগাঁয়ের মানুষের সাধারণত যে পেশা সেটা হচ্ছে কৃষি, মৎস্যজীবী আছে এখানে, এবং কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আছে। তবে কৃষিটাই হচ্ছে এখানে প্রধান পেশা, এবং মাছ ধরা। হাওরে যখন পানি আসে সেই হাওরের মৌসুমে তারা কিন্তু অনেক মাছ ধরে থাকে। থাকতে আসিনি বন্ধু, চলে যাব, তোমাদের দুঃখগুলো আমি নিয়ে যাব, তোমাদের দুঃখগুলো আমি নিয়ে যাব। আহা, প্রকৃতির কাছে যতবার ফিরেছি ততবারই মনে হয়েছে বাংলাদেশ আসলেই অপরূপ সুন্দর। আজকের এই একদিনের ভ্রমণে আমরা ঘুরে দেখলাম নেত্রকোনার পাঁচগাঁও। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন মানুষ, নতুন সংস্কৃতি আর নতুন অনুভূতির সঙ্গে পরিচিত হওয়ার নাম। আর নেত্রকোনা আমাকে সেই অনুভূতিটাই উপহার দিয়েছে। আপনারাও যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে জীবনে অন্তত একবার এই অসাধারণ জায়গাগুলো ঘুরে আসুন। তবে মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো তাকে পরিষ্কার রাখা এবং স্থানীয় মানুষের সংস্কৃতিকে সম্মান করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশের অচেনা সৌন্দর্য আবিষ্কারের এমন আরও ভ্রমণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। থাকতে ততক্ষণ পর্যন্ত আসিনি সবাই ভালো থাকুন, বন্ধু, সুস্থ চলে থাকুন। যাব, আল্লাহ হাফেজ। তোমাদের দুঃখগুলো আমি নিয়ে যাব, তোমাদের দুঃখগুলো আমি নিয়ে যাব। আহা।